আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত, শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আমি নিজ হাতে এই বাসগৃহে আমার গুরুদেবের আসন প্রতিষ্ঠা করলাম। এই আসন তোমাদের অন্তর্দেবতার আসন। এই আসনে আমি তোমাদের গুরু হয়ে দেহ ধারণ পর্যন্ত স্থূল দেহে বিদ্যমান থাকব। আমার দেহ রক্ষার পর যিনি এই আসনে গুরু হয়ে বসবেন, আমি তার মধ্যে সূক্ষ্ম দেহে অবস্থান করব। বাংলা ভাগের পর যখন আমি পশ্চিমবঙ্গে চলে আসি, তখন আমার ফটিক শ্রী শ্রী বিশ্ববন্ধু ফটিক আমাকে করশ্রী এবং বস্তা বোঝাই টাকা কড়ি হাতে দিয়ে বলেছিলেন, তুমি পশ্চিমবঙ্গে যাও, জমি ক্রয় করো এবং সেখানে একটা আশ্রম প্রতিষ্ঠা করো। এই আশ্রমে দেশের যাবতীয় কানা খোঁড়া বিকলাঙ্গ প্রতিবন্ধীদের আশ্রয় দিন। তারা ঈশ্বরের নাম কীর্তন করে দুবেলা দুমুঠো অন্ন গ্রহণ করবে। ফটিক পাগল অধিকন্তু বলেছিল, তুমি ওই আশ্রমে বড় করে একটা সংসার পাতিয়ে কাঁথা মুড়ি দিয়ে পড়ে থেকো, যাতে দেশের 14 আনা লোক তোমাকে চিনতে না পারে, চলে যায়। এ না করলে দেশের লোকেরা তোমাকে পাড়িয়ে মারিয়ে অতিষ্ঠ করে তুলবে, তুমি আর পালাবার জায়গা খুঁজে পাবে না। তাই আমি তার কথা অক্ষরে অক্ষরে পালন করতাম। এখানে এই দাঁইহাটে একটা আশ্রম, 24 পরগনা জেলার ইছাপুর শহরে একটা আশ্রম এবং মেদিনীপুর শহরে একটা আশ্রম প্রতিষ্ঠা করলাম। এর রক্ষণাবেক্ষণের জন্য তোমরা সদস্যরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারো। তোমাদের প্রত্যেকটা কাজে আমার সমর্থন থাকবে। আমি আজ অত্যন্ত ক্লান্ত, শ্রান্ত এবং অসুস্থ। নানান রোগে কষ্ট পাচ্ছি। মানুষের জীবন ক্ষণস্থায়ী, কখন কি হয় বলা যায় না। তাই আমার ফটিক পাগলের নির্দেশ মতো তার সমস্ত সম্পত্তির ভার তোমাদের হাতে ন্যস্ত করে মুক্তি পেলাম। ট্রাস্টি বোর্ডের সহায়ক একটা কার্যকরী সমিতি গঠন করা হলো। সংঘের আইন কানুন বা পরিমেলবন্ধ মূল দলিলের সঙ্গে সংযোজিত করা থাকলো। যদি কোনো সদস্য দূরে চলে যায় বা মৃত্যুবরণ করে বা অবাঞ্ছিত মনে হয়, তাহলে তার বা তাদের শূন্যস্থানে নতুন সদস্য মনোনয়ন করা যেতে পারে। আমার ফটিক পাগল আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং অভয় দিয়ে বলেছিলেন, এই মহৎ কাজ সমাধা করতে তোর কোনো অসুবিধে হবে না। আমি সর্বদাই তোর সঙ্গে সঙ্গে অবস্থান করব। আমিও সেরকম তোমাদের সকলকে অভয় বাক্য দিচ্ছি। তোমরা সকলে একত্রে মিলেমিশে এই মহাযজ্ঞে আত্মনিয়োগ করো। আমিও তোমাদের কাজের সঙ্গে সঙ্গে থাকব। আমার শক্তিতেই তোমাদের শক্তি। আমাকে স্মরণ করেই জটিল কাজে আত্মনিয়োগ করতে সে কাজ সিদ্ধ হবেই হবে। তোমরা সৎ চিন্তা, সৎ যুক্তি নিয়ে অগ্রসর হও। আমার ফটিক পাগলের এবং তোমাদের ঠাকুরের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তোমরা সকলে জানো যে শ্রী শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর বেলুড় মঠ তৈরি হয়েছিল। আজ বিশ্বজুড়ে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা হয়েছে। মানব জাতির কল্যাণের কাজে নিয়োজিত এই সংঘ পৃথিবীর সর্বত্র সর্বজন প্রশংসিত। আমিও সেরকম মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের এই বিশ্বসুখ সেবাশ্রম সংঘ কালে কালে বিশ্বব্যাপী মানব কল্যাণ সংঘরূপে সুনাম এবং প্রতিষ্ঠা লাভ করবে। এখানে গড়ে উঠবে মন্দির, ধর্মশালা, দাতব্য চিকিৎসালয়, স্কুল, কলেজ ইত্যাদি। এছাড়া সমাজ কল্যাণ কর্মে এই সংঘ দৃঢ় প্রত্যয় নিয়ে আত্মনিয়োগ করবে। শ্রী শ্রী বিশ্ববন্ধু ফটিকের পূর্ণ আশীর্বাদে এই আশ্রম কালে কালে মহাতীর্থক্ষেত্রে পরিগণিত হবে। সমিতির নিয়মানুযায়ী তোমরা অন্তত 3 মাসে একবার সমবেত হয়ে আশ্রমের কাজকর্ম পরিচালনা এবং অগ্রগতি সম্বন্ধে আলোচনা করবে। আমি গণতন্ত্রে বিশ্বাসী। 5 জনের আলোচনার মাধ্যমে সঠিক পথ খুঁজে পাওয়া যায়। যেহেতু ইছাপুর আশ্রম এই সংঘের প্রধান কেন্দ্র, সেজন্য আলোচনা সভা ইছাপুরেও হতে পারে। আমার শেষ কথা যে তোমরা সকলে ভ্রাতৃভাব বজায় রেখো, নতুবা আশ্রমের কাজ ব্যাহত হবে। ইছাপুর আশ্রম বিশ্বসুখ সেবাশ্রম সংঘের মূল কেন্দ্র। 24 পরগনা জেলার অন্তর্গত ব্যারাকপুর মহকুমার অধীন ইছাপুর শহরে এই আশ্রম প্রতিষ্ঠিত। দ্বিতল অট্টালিকায় সুপ্রশস্ত আশ্রম মন্দির, আশ্রম পুষ্করিণী এবং বিভিন্ন ধরনের বৃক্ষরাজি দ্বারা পরিশোভিত।
প্রাঙ্গণে দুস্থ এবং চরিত্রবান ছেলেদের জন্য ছাত্রাবাস নির্মিত হয়েছে। এছাড়া দুস্থ জনসাধারণের জন্য দাতব্য চিকিৎসালয় স্থাপিত হয়েছে। ছাত্ররা বিনামূল্যে আহার ও বাসস্থানের সুযোগ পায়। তারা অবৈতনিক স্কুলে পাঠভ্যাস করে বলে বেতন লাগে না, কিন্তু স্কুলের অন্যান্য যাবতীয় ব্যয় আশ্রম থেকে সাহায্য করা হয়। সম্প্রতি শ্রী শচীন ব্রহ্মচারীর চেষ্টায় সুদূর গ্রামাঞ্চলে 4টি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে। সেগুলি যথাক্রমে গাজনা, মস্কন্দপুর, নহাটা এবং দেবীপুর। দাইহাট আশ্রমের মতো এখানেও প্রত্যহ প্রত্যুষে ও সন্ধ্যায় নাম কীর্তন ও গুরু ভজন করা হয়। এতে নিকটবর্তী অঞ্চলের ভক্তগণ ও আশ্রমের ছাত্রগণ অংশগ্রহণ করে। ছাত্রগণের ইহা আবশ্যিক পালনীয় কর্তব্য। দাইহাট আশ্রমের মতো একই নিয়মে প্রতি বাংলা মাসের প্রথম শুক্রবার এই আশ্রমে মহাসমারোহে সন্ধ্যা আরতি, নাম কীর্তন ও গুরু ভজন অনুষ্ঠিত হয়। কীর্তন অন্তে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। এই আশ্রমে জীবিকা অর্জনের প্রধান অবলম্বন আকাশবৃত্তি। আশ্রম পরিধির মোট জমির পরিমাণ মাত্র 8-10 বিঘা। এখানে চাষের জমি নেই। ক্রয় করে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে হয়। প্রত্যহ প্রত্যুষে বাদ্যযন্ত্র সহকারে নাম কীর্তনের দ্বারা অর্থ এবং চাল সংগৃহীত হয়। ইদানিংকালে ভক্তগণ দূরবর্তী অঞ্চল পরিক্রমা করছেন। এই ভিক্ষালব্ধ সামগ্রীতে আশ্রমের যাবতীয় প্রয়োজন মিটে যায় এবং উদ্বৃত্ত যৎসামান্য অংশ দিয়ে উন্নয়নমূলক কাজ করা হয়। কয়েক বছরের মধ্যে ছাত্রাবাস নির্মাণের জন্য খরচ হয়েছে 7-8 লাখ টাকা। শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কালী পূজার রাত্রে জন্মগ্রহণ করেছিলেন। সে কারণে প্রতি বৎসর এই দিনটিতে ঠাকুরের জন্মোৎসব পালন করা হয়। ঠাকুরের বিশেষ নির্দেশ থাকে সকল ভক্ত ইছাপুর আশ্রমে প্রতি বৎসর ওই মহোৎসবে যোগদান করবে। এজন্য বিভিন্ন মোকাম থেকে ভক্তগণ জমায়েত হতে থাকেন। 3 দিনব্যাপী মহোৎসব অনুষ্ঠান চলতে থাকে। কয়েক হাজার ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করে ধন্য হন। মহোৎসব শেষে নগর পরিক্রমাও হয়। ঠাকুর বলেন, এতে মন অন্তর্মুখী হয় এবং তোমাদের পরিচয়ের পরিধি বাড়ে। হুট করে এলে, ঠাকুরকে প্রণাম করলে, তারপর চলে গেলে যে যার কাজে, পরিচয়টা হলো কোথায়? ভক্তরা কেউ কাউকে চিনল না, জানল না। সুতরাং এই মহোৎসবই একমাত্র পথ যার দ্বারা ভ্রাতৃপ্রেমের পরিধি বাড়ে। ইছাপুর আশ্রম নিয়ে ঠাকুর অত্যন্ত বিব্রত। পূর্বতন কর্ণধারের উপর ঠাকুর মোটেই সন্তুষ্ট ছিলেন না। বলেন, ছেলেরা নিয়ম মতো পড়াশুনো করে না, ঝগড়া মারামারি করে, আশ্রমের জমিগুলো অনাবাদি পড়ে থাকে, ওদিকে তরি তরকারি সবই কিনে খেতে হয়। ভক্তরা যারা ধারে কাছে থাকে তারাও বিশেষ খোঁজ খবর নেয় না। এই কারণে আমার 11 জন বিশিষ্ট ভক্তকে 11খানা চিঠি দিয়েছিলাম। তারা দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেছিলাম। এই বিশৃঙ্খলার জন্য আমি আশ্রম পরিচালনার ভার শ্রী শচীন ব্রহ্মচারীর উপর অর্পণ করেছি। নির্দেশ দেওয়া আছে, শচীন ব্রহ্মচারী প্রয়োজন বোধে সংঘের কার্যকরী সমিতির পরামর্শ গ্রহণ করে আশ্রমের কার্যাদি পরিচালনা করবে। শচীন ব্রহ্মচারী ইছাপুর আশ্রমের নতুন কর্ণধার হওয়ার পর থেকে আশ্রমের অনেক উন্নতি পরিলক্ষিত হচ্ছে। ছাত্ররা মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে পাশ করছে। আশ্রমে পড়ে থাকা জমিগুলোতে ছাত্রদের দ্বারা সবজি উৎপন্ন করা হচ্ছে, পাকা ছাত্রাবাস নির্মিত হচ্ছে এবং দাতব্য চিকিৎসালয়ের উন্নতি সাধন করা হয়েছে। বিভিন্ন খাতে সরকারি অনুদানও পাওয়া গেছে। আমি শচীনকে বলেছি, আমি তোর মাথায় হাত দিয়ে বসে আছি, কোনো কাজে তোর অসুবিধে হবে না, সব কাজ নির্বিঘ্নে সমাধা হবে। ভক্তি ও বিশ্বাস নিয়ে শচীন কাজ করে যাচ্ছে। শচীন স্কুলে শিক্ষকতা করত, সে চাকরি ছেড়ে দিয়ে আশ্রমের ভার নিয়েছে। শহরাঞ্চলের লোকেরা অত্যন্ত চতুর এবং আত্মকেন্দ্রিক। প্রতিবেশীরা সীমানা নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি করে। এ কারণে পাকা প্রাচীরের দ্বারা কিছু অংশের সীমানা জোরদার করা হয়েছে এবং অন্যান্য দিকে কাঁচা বেড়া দিয়ে সীমানা ঘেরা আছে। থাকলে কি হয়, প্রতিবেশীদের উৎপাতে সদা সর্বদা তটস্থ থাকতে হয়। সেই জন্য দাইহাটের মতো এখানেও পাহারার ব্যবস্থা আছে। আশ্রমে তরি তরকারি যা কিছু জন্মায় তা আশ্রমেই খরচ হয়।
এতেও কুলোয় না, কিনতে হয় বাজার থেকে। শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে নারকোল জন্মায়, নারকোল বিক্রি করে অনেক টাকা পাওয়া যায়। মেদিনীপুর আশ্রম। মেদিনীপুর শহরের প্রান্তে বেঙ্গাই গ্রামে মেদিনীপুর শাখা অবস্থিত। ওই আশ্রমে মেদিনীপুর ভক্তদের চেষ্টায় এবং পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়েছে। ঠাকুরের অন্যতম ভক্ত শ্রী অরুণ পাল ওই আশ্রমের জন্য জমি দান করেছেন। শ্রী পাল ওখানকার একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। শহর থেকে অপেক্ষাকৃত দূরে অবস্থিত হওয়াতে আশ্রমের সর্বাঙ্গীন উন্নতি সাধন ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে না। জনবল সীমিত, ভক্তরা প্রায় সকলেই গৃহী, সংসারের চাপে সকলেই পর্যুদস্ত। ইদানিং ঠাকুরের ভক্ত শ্রী শ্যামল ব্রহ্মচারী আশ্রমের তত্ত্বাবধান কার্যে নিয়োজিত হয়েছেন। পরিচালনা করেন ইছাপুর আশ্রমের কর্ণধার শ্রী শচীন ব্রহ্মচারী। সমস্ত দায়িত্বভার শ্রী ব্রহ্মচারীর উপর ন্যস্ত আছে। এখানেও ছাত্রাবাস এবং দাতব্য চিকিৎসালয় হয়েছে। কয়েক বছর যাবৎ এর বিস্তীর্ণ ভূখণ্ডে সবজি এবং ধান চাষ করা হচ্ছে। ভক্তরা নিজেরাই চাষাবাদের কাজ করছে। সম্প্রতি আশ্রমের প্রয়োজন ছাড়াও পাইকারি বাজারে কিছু কিছু মাল পাঠানো হচ্ছে। এই আশ্রম সম্বন্ধে ঠাকুর বলেন, ওরা রাজনীতি না করলে আশ্রমের আরও উন্নতি হতো। ওখানে ওর এক দল, তার এক দল, বনিবনা হয় না এ দল ও দলে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের বাঁধ পরিকল্পনা আশ্রমের উন্নয়ন ব্যাহত করছে। বন্যা প্রতিরোধ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার আশ্রম ভূখণ্ডের মাঝ বরাবর বাঁধ দেবে। এ কাজ করতে দিলে আশ্রম দুটুকরো হয়ে যেত। সরকারের এই পরিকল্পনা বন্ধ করতে কয়েক বছর নষ্ট হয়েছে। শুনলেন বিশ্বসুখ কথামৃত, শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। এখানেই শেষ হলো।